হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সঙ্গে যেটি আলোচনা করব সেটা হচ্ছে বাংলা থেকে। যে টপিকটি সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়। শ্রীকৃষ্ণ বিজয় যে গ্রন্থটি আছে, এই গ্রন্থটি থেকে আমি আলোচনা করব। এই গ্রন্থটি প্রকাশকাল, বিষয়বস্তু, বিভিন্ন জিনিস সম্পর্কে 7টা টপিক নিয়ে আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। আলোচনাটি শুরু করার আগে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই। বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয়, তার সঙ্গে তোমাদের নোটসও দেওয়া হয়। তোমরা যদি আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও এবং নোটস পেতে চাও, তাহলে অবশ্যই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো। তাহলে আমি আমার টপিকটি শুরু করছি। প্রথমেই বললাম, আজকে আমি তোমাদের সঙ্গে যেটি আলোচনা করব সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়। এই গ্রন্থটি যে আছে, এই গ্রন্থটি সম্পর্কে আলোচনা করব। দেখো, 7টা টপিক আমি এখানে তুলে ধরেছি। প্রথমে যদি চলে যাই এই গ্রন্থাকার সম্পর্কে। গ্রন্থাকার যে আছে, এখানে আমি গ্রন্থাকারের উপাধিটা দিয়েছি। এটা আসলে উপাধি, হ্যাঁ, এটা হচ্ছে উপাধি, কিন্তু যিনি লিখেছেন তার নাম হচ্ছে মালাধর বসু। মালাধর বসু। এই শ্রীকৃষ্ণ বিজয়, এই গ্রন্থটি যিনি লিখেছিলেন তার নাম হচ্ছে মালাধর বসু, এই গ্রন্থকার যিনি ছিলেন। আর তিনি যে উপাধিটা পেয়েছেন সেটা হচ্ছে গুণরাজ খাঁ উপাধি পেয়েছেন। এবার আমরা যদি প্রকাশকালে চলে যাই, দেখো প্রকাশকালটা আমি লিখে দিয়েছি। 1473 থেকে 1480 খ্রিস্টাব্দে এই শ্রীকৃষ্ণ বিজয় এই গ্রন্থটি প্রকাশ হয়েছিল। দেখো, তারপরে টপিকটা আমি বলেছি বিষয়বস্তু। এবার বিষয়বস্তুতে যদি যাই, আমরা দেখব, তোমরা একটু খাতায় লিখে নিবে, আমি মুখে মুখে আলোচনা করছি, সেটা তোমরা খাতায় লিখে নিবে। বিষয়বস্তুতে আছে যে ব্যাসদেব 12টি স্কন্ধে শ্রীকৃষ্ণের মাহাত্ম্যর সঙ্গে নানা তত্ত্বকথা জুড়েছেন। তিনি 12টি স্কন্ধ লিখেছেন, তার সঙ্গে কি করেছেন, বিভিন্ন তত্ত্বকথা জুড়ে দিয়েছেন। কিন্তু মালাধর বসু যিনি ছিলেন, তিনি একটু ভিন্ন পথে হেঁটেছেন। তিনি কি করেছেন, দশম থেকে দ্বাদশ খণ্ডের অংশ বিশেষ সংক্ষেপে সহজ সরল ভাষায় অনুবাদ করেছেন। তিনি দশম থেকে দ্বাদশ খণ্ডে সহজ সরল ভাষায় অনুবাদ করে দিয়েছেন। যেমন আমরা যদি দেখি, পাঠ চলে যাবে মালাধর বসু 3টা, আদি মধ্য অন্ত। এই 3টি খণ্ডে যথাক্রমে শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা, মথুরা লীলা আর দ্বারকা লীলা বর্ণিত হয়েছে। তো কি বললাম, 3টি খণ্ড আছে, একটা হচ্ছে বৃন্দাবন, আরেকটা মথুরা, আরেকটা দ্বারকা লীলা চলে যাচ্ছে এই মালাধর বসু যেটা লিখেছেন। তারপরে বলেছে পাঁচালীর ঢঙ্গে গেয় কাব্য বলে অনেক রাগ রাগিনীর উল্লেখ থাকলেও তত্ত্বকথার কচকচিনিতে বিশেষ আগ্রহ প্রকাশ করেনি। আবার দান লীলা, নৌকা লীলা ইত্যাদি ভাগবত বহির্ভূত বিষয়ে অবর্তনা ঘটিয়ে কাব্যখণ্ডগুলিকে সুষমামণ্ডিত করেছেন। তো এটা ছিল বিষয়বস্তুর পাঠ। এবার যদি আমরা দেখি, দেখো তারপরের পয়েন্টটা, যে সফলতার সঙ্গে শিরোনাম নির্ণয়। এই যে এই গ্রন্থটার যে শিরোনাম নির্ণয় করা হয়েছে, সেটা কিভাবে সফলতা পেয়েছে সেটি সম্পর্কে আমি যদি বলি, দেখো আমরা দেখতেই পাচ্ছি যে শ্রীকৃষ্ণ বিজয়টা কি একটা যে কোনো যুদ্ধ জয় করা বা একটা খুশি। তো সেইখানে সেই বিষয়বস্তু যদি আমি বলি, বিজয়ের টিকাটাতে তোমরা যেটা লিখবে, দেখো আমি আলোচনা করছি। বলেছে যে কাব্যের নামকরণটি বেশ গুরুত্বপূর্ণ। তো নামকরণ সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয় যে কোনো কাব্যে। তো কি বলেছে, বিজয় শব্দটি, এই যে শ্রীকৃষ্ণ বিজয় রয়েছে, এই বিজয় শব্দটি 2টি আবিধানিক অর্থ রয়েছে। 2টি অর্থ দেখতে পারবো আমরা, কি, একটা হচ্ছে জয়লাভ, আরেকটা হচ্ছে মহাপ্রণয়। সমগ্র কাব্য জুড়ে শ্রীকৃষ্ণের জয়সূচক লীলা কথা এবং কাব্য শেষে মানব লীলার কথা বলা হয়েছে। প্রথমে জয়লাভ করেছেন শ্রীকৃষ্ণ, সেটা বলা হয়েছে। তারপরে তিনি যে মানব রূপে বিভিন্ন লীলা করেছিলেন, সেই লীলা কথা কিন্তু বলা হয়েছে এই গ্রন্থটিতে। তারপরে বলেছে তার কাব্যের শিরোনামের সঙ্গে বিষয়বস্তুর গভীর যোগসূত্র পাওয়া গেছে এই শ্রীকৃষ্ণ নামটি জুড়ে দিয়ে আর কি। তো এই যে শ্রীকৃষ্ণের যে বিজয় কথা, তার মানব লীলা কথা, এই যে নামকরণটা, এটার সঙ্গে বিশেষ মিল পাওয়া গেছে, এটা স্বাভাবিক। তো এবার যদি আমরা চলে যাই, দেখো পরের পয়েন্টটা আসবে যে ভক্তিভাবে প্রসার। এই গ্রন্থটা দিয়ে কি হয়েছিল, এই শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি প্রকাশ করে মানুষের মধ্যে ভক্তিভাবের প্রসার ঘটেছিল। কি যদি আমরা দেখি, দেখো মালাধর বসু যে বিশেষ ধর্ম সম্পাদক লক্ষ্য করে ভাগবত অনুবাদ করেছেন, তা হলো বৈষ্ণব ধর্ম। তার উদ্দেশ্য কি ছিল, বৈষ্ণব ধর্ম প্রচার করা।
বিশেষ করে তিনি যখন কৃষ্ণকে বলেন যে নন্দের নন্দন মোর প্রাণনাথ, এই কথাটি চৈতন্যদেবের পছন্দের কারণ হয়ে দাঁড়ায় এবং তিনি কবিকে সশ্রদ্ধভাবে কৃতজ্ঞ জানায়। তো এইভাবে চৈতন্যদেব সেই মালাধর বসুকে কৃতজ্ঞ জানিয়েছিল সে একটা লাইনের মাধ্যমে, যে নন্দের নন্দন মোর প্রাণধন, এইভাবে। তো যদি আরেকটু যদি বলে দিই এই ভক্তিভাবের প্রসার, দেখো আমি এখানে লিখেছি এই ভক্তিভাবের প্রসারে আমি লিখেছি যে কি হয়েছিল, বাঙালিদের মনে একটা রসের, একটা আনন্দের সঞ্চার ঘটেছিল, আশার আলো চলে এসেছিল এর মধ্যে দিয়ে। দেখো বলেছে যে হতদম্ব বাঙালিদের জীবনে আশার আলো চলে এসেছিল। সহজ সরল ভাষায় যদি আমি কাহিনীটি বর্ণনা করি, একদম সরলভাবে ছোট্ট আকারে যদি বলি, দেখো তিনি বলবেন যে তিনি ভাগবতের অনুবাদ সহজ সরল ভাষায় করেন, তার লক্ষ্য ছিল সচেতনভাবে ভাষাকে ভাব প্রকাশের বহন করা, মানে যে আমাদের যে ভাষা আছে তার মধ্যে যে ভাব প্রকাশ সেটা বহন করবে। এটা দিয়ে কি হয়েছিল, এই দেখো আমি লিখলাম যে হতদম্ব কাহিনী বাঙালিদের, এখানে হবে বাঙালিদের মনে, হ্যাঁ, হতদম্ব কাহিনী বাঙালিদের মনে আশার আলো, হ্যাঁ, এই কাহিনীটা যে আছে এর বর্ণনা আমাদের বাঙালিদের মনে কি করেছিল, আশার আলো ফুটিয়ে দিয়েছিল। যেমন যদি বলি তুর্কি আক্রমণে বিধ্বস্ত জাতীয় জীবন হয়েছিল পালায়নমুখী, সবাই কি হয়েছিল যখন তুর্কি আক্রমণ হয়েছিল সবাই কি হয়েছিল, পলায়ন করেছিল, মানে চারিদিক থেকে সবাই পালাচ্ছিল আর কি, একটা যুদ্ধ হচ্ছিল। সেই সময় হতদম্ব জাতীয় জীবনকে সংগ্রামী আলোর দিকে আলোকিত করে এই কাব্যগ্রন্থ। অর্থাৎ আমরা যদি দেখি মরাঙ্গে জোয়ার আনতে কবির এই প্রচেষ্টা, মানে মরাঙ্গে যে জোয়ার আসে সেটারই প্রচেষ্টা কবি করেছেন এই কাব্যটির মধ্যে দিয়ে। ঠিক আছে, তো এই যে শ্রীকৃষ্ণ বিজয় কাব্য, এর থেকে আলোচনাটি আমি এতটুকুনি করলাম আজকের আলোচনাটি আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।